আমার বাবা মা সব আমার মাই ছিল। বাল্মীকি প্রতিভার জন্য অলকানন্দা রায় এসেছিলেন। ওনাকে দেখে আমার মনে হতো কি ছোটবেলায় আমি আমার মাকে খুব মিস করেছি। দোষ বলতে গেলে ওনার ওই একটু রাগটা পেয়েছি আর কি, কিন্তু ওই শেষ অবধি আমি শুধু দেখলাম আমার মা আমার পাশে দাঁড়িয়েছে। আমার মায়ের ইমেন্স সাপোর্ট, মানে ওই সাপোর্টের মানে ওই সাপোর্টটা না পেলে হয়তো আমি আজকের নাইজেল আকারে হতে পারতাম না কোনোদিন। ছোট্ট করে তো আমার মাকে ডিসক্রাইব করা যাবে না প্রথমত, কারণ আমার মায়ের লাইফে আমার থেকে অনেক বেশি স্ট্রাগল ছিল। ছোটোবেলায় আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে তখন আমাদের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, কারণ মাই একা ছিল যিনি মানে তখন আর্নিং মেম্বার আমার পরিবারের। মা কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি তার আগে। তো যখন বাবা মারা যাওয়ার পরে উনি চাকরি করতে শুরু করেন, তখন ওনার মানে ফিজিক্যালি ওনার বডি ওয়েট ছিল নিয়ার অ্যাবাউট 110 কিলো, অত মোটা ছিলেন উনি। বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে মানে ওনার ওরকম শরীর ছিল। তো সেই সময় উপায় নেই, দুটো বাচ্চাকে বড় করতে হবে এবং পুরো মানে প্রেশারটা ওনার ঘাড়ে। এবার চাকরি করতে উনি শুরু করেন, তারপরে আমরা বড় হই উইথ টাইম। ছোটোবেলায় আমার বাবা মা সব আমার মাই ছিল। এবং একটা টাইমের পরে 15-16 বছর বয়স হয়ে যাওয়ার পরে যখন একটা বাজে সার্কামস্ট্যান্সের মধ্যে ফেঁসে যাই আর জেলে যেতে হয় আমাকে, তখন আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমার মা। সেই জেলে একটা সময় ছিল যখন আমাদের বাল্মীকি প্রতিভার জন্য অলকানন্দা রায় এসেছিলেন ট্রেনিং করতে। আমার মায়ের কি মূল্য আমার জীবনে আমি কোনোদিন বুঝতাম না। আমি আমার মায়ের সঙ্গে ভালো ভালো ব্যবহার করতাম না, হয়তো বাজেভাবে কথা বলতাম, কোনো সময় হয়তো ঝগড়া করতাম, চিল্লাতাম মায়ের উপরে। বুঝতাম না মা জিনিসটা কী। যখন জেলে ছিলাম 9 বছর, তার মধ্যে 6 বছর থাকার পরে যখন অলকানন্দা রায় নাচ শেখাতে আসেন এবং উনি যতগুলো ছেলে ছিল জেলের মধ্যে সবার সঙ্গে একটা মা ছেলের সঙ্গে যেভাবে ব্যবহার করবে বা বিহেভ করবে সেইভাবে উনি বিহেভ করতেন। এবং ওনাকে দেখে আমার মনে হতো কি ছোটোবেলায় আমি আমার মাকে খুব মিস করেছি। আমি ভিতরে থাকাকালীন কিছু করতে পারতাম না মায়ের জন্য, কিন্তু মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করলাম। এবং যখন আমার মা দেখা করতে আসতো তার আগে উনি বলতেন আমাকে যে আমি একটা মানে আমার কর্তব্য আছে মানে মা হিসাবে, এই জন্য আমি আসছি তোমার কাছে, তোমার দেখাশোনা করার জন্য আসছি এবং তোমার যা যা দরকার কেসের জন্য, অমুকের জন্য তমুকের জন্য তুমি এখানে আছো, এখান থেকে বেরোবার ব্যবস্থা করার জন্য আমি আসছি। আই এম জাস্ট ডুইং আ ডিউটি। কিন্তু উইথ টাইম যখন আমি আমার মায়ের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে শুরু করলাম এবং আমার মাকে কোনোদিন হাসতে দেখিনি তার আগে। আর আমি ভাবতাম না আমি আমার মাকে কিছু দিতে পারবো না, কিন্তু হয়তো যদি আমি ওনাকে একটু হাসাতে পারি, একটু খুশি রাখতে পারি বলে আমি খুব ভালোভাবে কথা বলতে শুরু করেছি। এবং এই কথা ভালো বলতে শুরু করাতে ওনার পুরো যেভাবে উনি মানে মানে ফিল করতেন, হাসতেন না কাঁদতেন, এগুলো আস্তে আস্তে পাল্টাতে শুরু হলো। মা আস্তে এসে বলতে শুরু করলো যে আমি বেশি কথা বলতে চাই, একটু তুমি ব্যবস্থা করো না আর কিছুক্ষণ যাতে কথা বলতে পারি। ওই ডিউটি জিনিসটা আর উনি মানে ওনার মধ্যেও তো অনেক ইমোশনস, আমি তো কিছু দিতে পারিনি। ওই ভালোবাসা যখন দিতে শুরু করলাম তো ওনার বিহেভিয়ার না পুরোপুরি পাল্টাতে শুরু হলো। তারপর একটা ফেজ এলো যখন আমার জেল থেকে বেরোবার সময় এলো। তখন আমার মা বললো তুমি সব ছেড়ে কলকাতা ছেড়ে বাইরে চলে যাও, এখানে থাকতে হবে না। আমি আমার মাকে বললাম মা আমি তাহলে বেরোবো না, কারণ আমি বাইরে গিয়ে করে কিছু লোককে কাকেও কিছু দেখাবার নেই। যদি এখানকার লোক বুঝেছে আমি ভুল, তাও এখানে করে দেখাতে হবে না আমাকে যে আমি ঠিক। তো আমার মা আবার একটা সুযোগ দিলেন এবং বেরিয়ে আমি বাইরে ছিলাম। আর আমার মায়ের ইমেন্স সাপোর্ট, মানে ওই সাপোর্টের মানে ওই সাপোর্টটা না পেলে হয়তো আমি আজকের নাইজেল আকারে হতে পারতাম না কোনোদিন। আর এখন যেই রিলেশনটা আমি শেয়ার করি আমার মায়ের সঙ্গে, মানে ইটস মোর অফ ফ্রেন্ড। মানে আমি কি করি, আমি যদি আমার কাজের মধ্যে পজিটিভ নেগেটিভ যা হয় বা বাইরে যা যা করি সারাদিন আমার মাকে আমি বলি। আর আমি এটাও ভাবি যে অ্যাজ আ সান, মানে ছেলে হিসেবে মা বাবাকে আমরা খুব কষ্ট দিই, কারণ আমরা হয়তো ওদেরকে উই টেক দেম ফর গ্রান্টেড।
কিন্তু আমাদের সব বাজে টাইম, আমাদের সব কঠিন ইমোশনাল ফেস, যেখানে অন্য কেউ আমাদের পাশে দাঁড়ায় না, এরাই দাঁড়ায়। একটা ফেস খুব খারাপ আমার জীবনে গেছে, যেখানে আমি বললাম 9 বছর আমি প্রিজনে ছিলাম। তো সেই ফেজের সময় আমি দেখলাম আমার বন্ধুরা আমার সাথ ছেড়ে দিয়েছে, যাদের যাদের চিনতাম, যাদের জন্য হয়তো লাইফে অনেক যাদের যাদের কাছে আমার হোপ ছিল, আশা ছিল, সবাই কাজ থেকে দূরে সরে গেছে। কিন্তু এই শেষ অবধি আমি শুধু দেখলাম আমার মা আমার পাশে দাঁড়িয়েছে। আমি মাঝে মাঝে আমার মায়ের দিকে তাকিয়ে ভাবতাম, এই মহিলাটা কি ধাতু দিয়ে তৈরি। কারণ ওনাকে এত কিছু সহ্য করতে হয়েছে, যেখানে ওরকম পরিবেশে উনি কোনোদিন যাননি, কিন্তু আমার জন্য আসতে হচ্ছে, যেখানে লোকের কথাবার্তা ঠিক না, লোক ঠিক মতো সম্মান দিতে পারে না। তো এই মহিলাটা আমার জন্য এগুলো সব সহ্য করছে, আমার জন্য, আমার জন্য, আমার ভালোর জন্য এত স্যাক্রিফাইস। যিনার হাজব্যান্ড যখন মারা যান, ওনার এজ ছিল 34-35। উনি চাইলে তো একটা বিয়ে করতে পারতেন, কিন্তু উনি সেভাবে সারা জীবন অবিবাহিত থাকলেন তারপরে, আর শুধু 2টো বাচ্চার জন্য। সো সেই জায়গায় মানে প্রত্যেক মুহূর্তে, মানে বিভিন্ন মুহূর্তে আমার মনে হয় আমার মা ছাড়া না আমার কোনো এক্সিস্টেন্সের কোনো মূল্য নেই। তো এই জন্য এখন আমি চেষ্টা করি সবসময় আমার মাকে খুব খুশি রাখার, এবং সব কিছু ডিসকাস করে এবং সব কিছু ওনাকে জানিয়ে ওনার অনুমতি নিয়ে করাটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমার মা আমার জন্য গর্বিত, কারণ মা ভাবতো না এইভাবে আমি ফিরে এসে দাঁড়াতে পারবো, এবং ফিরে এসে এই সমাজে এইভাবে চলতে পারবো। কারণ উনি আমার জন্য এখন সম্মান পান লোকের কাছে। আর একটা সময় ওনার জীবনে ছিল যখন কোনো বড় ফেস্টিভ্যাল, কোনো বড় ওকেশনে কারো বাড়িতে ওনাকে ডাকা হতো না। এই এরিয়া যেখানে আমি থাকি, এখানে কোনো লোক ঠিকমতো কথা বলতো না, কারণ আমার মাকে বলতো ও তো ছেলে জেলে আছে। তো সেই বারবার বিভিন্ন জায়গায় আমার মাকে ইনসাল্ট হতে হয়েছে, এবং সেই জন্য আমার মা চাইতো যে আমি বেরিয়ে কলকাতায় না থাকি। কিন্তু কলকাতায় থেকে যে আমি আমার মাকে বলেছি, দেখো তুমি যদি তোমার সম্মান ফিরিয়ে মানে হারিয়েছো এখানে, তুমি ফিরিয়ে পাবেও এখানে। এবার যখন বিভিন্ন সিনেমা করছি বা আমার কোম্পানিতে 120 জনের মতন কাজ করে, এবার এদের আশীর্বাদ বা এরা যখনই সুযোগ পায় বা আমার মায়ের সামনাসামনি আসে, প্রণাম করে আমার মাকে, আমার মায়ের চোখ থেকে অটোমেটিকলি জল বেরোয়। কারণ আমার মাও কোনোদিন আশা করিনি যে, মা আমার উপর বিশ্বাস ছাড়িনি, কিন্তু আশা করিনি যে এই ছেলেটা এইভাবে ফিরে এসে এইভাবে মানে আমাকে রেসপেক্টটা ফিরিয়ে দিতে পারবে আর কি। মায়ের অনেকগুলো গুণ পেয়েছি আমি, যেরকম নাম্বার 1, আমার মায়ের খুব পেশেন্স আমি পেয়েছি। আমার মা খুব হার্ড ওয়ার্কিং। আমি বললাম যেভাবে ওনার লাইফটা উনি নিয়ে এগোলেন, তো আমি সেটা পেয়েছি। আমিও খুব হার্ড ওয়ার্কিং। আমি বুঝি যে হার্ড ওয়ার্কিং যদি না হও তাহলে কিন্তু ফল পাবে না। ইউ ক্যান বি এ স্মার্ট ওয়ার্কার, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস ইন লাইফ। আমার মায়ের কাছে পেয়েছি সহ্য ক্ষমতা, মানে নট ইন দ্য পেশেন্স না, ব্যথা। আমার মায়ের কিছু ব্যথা হয় ছোটো ছোটো, যদি শরীর খারাপ হয় না, সেটা নিয়ে ওভার রিঅ্যাক্ট করে না কোনো দিন। আর মায়ের কাছ দিয়ে পেয়েছি খাবারের কোনো বাদ বিচার নেই, মানে এইটা খাবো না, এইটা করবো না, মানে খাবারের দিকে এগুলো ওনার নেই, সেটা আমারও নেই। আমি মানে যা পাই খাই আর কি। তো এরকম অনেক ওনার ভালো বিহেভিয়ার। উনি প্রে করেন, খুব প্রার্থনা করেন, এখন আমিও করি। তো সেগুলো অনেক গুণ পেয়েছি, মানে গুণগুলো না বলে বলে হয়তো শেষ করতে পারবো না, হয়তো এইটুকু সময়ের মধ্যে সব কিছু মাথায় আসবেও না। কিন্তু আমি জানি আমার মা যদি না থাকতো তাহলে তো আমি ইনকমপ্লিট থাকতাম। একটু একটু আমার মায়ের রাগ পেয়েছি। একটু মায়ে রাগ করে, তো ছোটোবেলায় খুব মারতো আমাকে রাগ করে।
তো সেইগুলো পেয়েছি। তারপরে দোষ বলতে গেলে ওনার ওই একটু রাগটা পেয়েছি আর কি। এছাড়া আর ওনার কোনো দোষ, ওনার দোষ আমি খুঁজেই পাই না। ওই রাগটাও মাঝে মাঝে মনে হয় দরকার, কারণ সেই রাগটা না করলে একটা বাচ্চাকে যদি মাঝে মাঝে একটু শাসন না করে তাহলে ও তো মানে ভুল রাস্তায় যাবে বা ভুল দিকে চলে যাবে, তো সেটাও তো দরকার। মায়ের একটা জিনিস আমি পাইনি, সেটা হচ্ছে ছোটবেলায় ওনার সময়টা পাইনি। ছোটবেলার ওনার গাইডেন্সটা আমি একটু কম পেয়েছি। এই যে সময়টা এখন পাচ্ছি বা পাচ্ছি, এটা যদি ছোটবেলায় পেতাম তাহলে, কারণ শি ওয়াজ বিজি ওয়ার্কিং, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতেন, তো সেই সময়টা একটু কম পেয়েছি। বেশিরভাগ একা একা থাকতাম ছোটোবেলায়। ওই সময়টা একটু বেশি পেলে হয়তো লাইফে আরেকটু ডিফারেন্স আসতে পারতো, কিন্তু তাছাড়া সব ভালো ভালোই পেয়েছি মায়ের কাছে। আমি আমার মায়ের কোনো স্বপ্ন পূর্ণ করতে পারিনি, কারণ স্বপ্নগুলো দেখে ছোটোবেলায়, এবং যখন যখন ওই স্বপ্নগুলো ছোটোবেলায় দেখেছে, তখন আমার জীবনে একটা ফেজ গেল যেখানে কী সব স্বপ্ন চুরমার করে দিয়েছি। কিন্তু এখন ছোট ছোট স্বপ্ন আছে, এগুলো তো দেখে মানুষ, যে ঠিক আছে তোমার মুক্তধারা হিট হয়েছে, আরেকটা নেক্সট ফিল্ম হিট দরকার, বা অমুক দরকার তমুক দরকার, তো সেইগুলো দেখে, এবং সেইগুলো আমি পুরো করার চেষ্টা করি। যেরকম মা চাইতেন যে আমি একটা হিন্দি মুভি করি, তো রিসেন্টলি একটা হিন্দি মুভি করছি, সেটাও একটা স্বপ্ন পূর্ণ করা। ওনার ছোটো ছোটো স্বপ্ন, যেমনি রোববার যাতে আমি গির্জায় যাই, চার্চে গিয়ে একটু প্রে করি, সেটা আমি করি। যখন থাকি না আলাদা ব্যাপার, কিন্তু যখন থাকি চেষ্টা করি করার। সো এই ছোটো ছোটো ডেলি যে স্বপ্নগুলো, মাকে কিছু টাইম দেবো, ঠিক আছে, আমি কাজের মধ্যে যতই ব্যস্ত থাকি আমি মাকে সময় দিই। কারণ আমি ভাবি না, ফ্যামিলি যতই আমরা কাজ করি, যতই এগোই, আমাদের তো লাইফ লিমিটেড সবার। আমরা তো চিরকাল সবাই বেঁচে থাকবো না, তো তো কিছু কিছু মুহূর্ত এই ফ্যামিলির সঙ্গে যেগুলো আমরা কাটাই, সেইগুলো কিন্তু আমাদের দরকার। আমাদের এই টুগেদারনেস, ভালোবাসা, একসঙ্গে থাকা, এগুলো সবই দরকার। শুধু কাজ আর সাকসেস না, এছাড়াও আমাদের একটা ইমোশনাল বাইন্ডিং জীবনে থাকা উচিত। তো এই সময়গুলো, ছোটোখাটো সময়গুলো মায়ের সঙ্গে কাটাই, এই ছোটো ছোটো স্বপ্ন পুরো করি। একটা সপ্তাহে মায়ের জন্য ডেলি রাখি, রোজ। তো রোজ মিনিমাম 5-6 আওয়ার্স আমার মায়ের জন্য রাখি, 5-6 ঘন্টা। কিন্তু কোনো কাজে যদি আমাকে বাইরে যেতে হয়, বা কোনো কাজের জন্য হয়তো, বা এমন শিডিউল চলছে যে সকাল বিকাল আমি হয়তো বাইরে, তখন হয়তো সকালের গুড মর্নিং আর রাত্রের গুড নাইট ছাড়া আর কিছু হয় না। খুবই এমন এমন টাইম যায় না জীবনে, এই রেসের মধ্যে, জীবনের একটা রেসে আছে, তো আমরা সব কাজের রেস, অমুকের রেস, পরিচিতির রেস। তো এই রেসের মধ্যে মাঝে মাঝে এমন মনে হয় না খুব একা, মায়ের কোলটা দরকার, মাথা রেখে শোবো, একটু কাঁদবো, একটু হালকা হব। তো সেই সময়গুলো হয়তো মায়ের কোলটা এখন পাই খুঁজে, তো দৌড়ে যায়, গিয়ে মায়ের কোলে শুয়ে মায়ের সঙ্গে গল্প করি আর নিজেকে একটু হালকা করি। ছোটোবেলায় সবসময় বড় মনে হতো, আমি নিজে বড়, মানে আমি বড়, আমি ছোট না। সে মা হয়তো ক্লাস 7-এ আমাকে একবার মারলো, কিছু দুষ্টুমি করেছিলাম, খুব বাজে দুষ্টুমি। তো মা মারলো, মাকে আমি বললাম দেখো এখন আর আমার লাগে না, আমি কিন্তু বড় হয়ে গেছি, আমি 7-এ পড়ি, সো ডোন্ট হিট মি। সো সেদিন ভেবেছিলাম হয়তো বড় হয়ে গেছি, কিন্তু এখন আমি যেটা জানি যে আমি তো এখনও শিশু, মায়ের সামনে তো বড় হতে পারবো না কোনোদিন। আমার 3টে রিলেশন ব্রেকআপ হয়েছে, কারণ আমি বুঝতে পারলাম ওরা আমার মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। তো 3টে রিলেশনে এই জন্য ব্রেকআপ হয়েছে আজ অবধি। এবং আমার মা তো একটা বউ চায়, সবসময় বলে কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি, কবে বউ আনবি।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জানি জীবনে অনেক দুঃখ দিয়েছি আমার মাকে, আর এইবার আর দুঃখ দেব না। কারণ যাকেই বউ হিসেবে নিয়ে আসবো, আমি জানি আমার মা ডিম্যান্ডিং না, আমি জানি আমার মা ঝগড়া করবে না বৌমার সঙ্গে, সব কিছু অ্যাডজাস্ট করে নেয়, এবং যদি বৌমা কিছু ভুলও করে আমার মা চুপচাপ এটা সহ্য করে নেবে, সেইটুকু আমি জানি। এবং সেই একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, যেখানে আমি চাইছি আমার মা জীবনে অনেক দুঃখ পেয়েছে আর যাতে আমার জন্য দুঃখ না পায়। সো আমার বউ ওইটুকু বুঝতে হবে না আমার সঙ্গে, কেন ওর মা বাবা সবাইকে আমি নিজের মা বাবার মতো ভালোবাসবো। কারণ মা বাবার কী মূল্য জীবনে, সেটা আমার থেকে হয়তো ভালো কেউ আপনাকে বলতে পারবে না। কারণ যে ফেজটা দিয়ে আমি কাটালাম আর যেখানে আমার মা আমার হাত ধরেছিল, সেইটা কিন্তু অনেক কম লোকের জীবনে আসে। তো সেই সৌভাগ্যটা আমার ছিল বোঝার একটু বেশি করে। সো এইবার আর মাকে কষ্ট হতে মানে কষ্ট পেতে দেবো না। সেই জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় করবো, একটু বউ সুন্দর না হলেও চলবে, মায়ের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, যখন জেলে ছিলাম প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ওখানে ইন্টারভিউ হতো, বৃহস্পতিবার আর শনিবার। আর আমার মা এই প্রত্যেক বৃহস্পতিবার আসতেন। শেষের দিকে আগে তো খুব বন্ধুবান্ধব বিভিন্ন রকম আরও চেনা পরিচিত মানুষ আসতো দেখা করতে, কিন্তু শেষের 4 বছর 4.5 বছর মা ছাড়া আর কেউ আসেনি আমার সঙ্গে দেখা করতে। তো প্রত্যেক বৃহস্পতিবার আমি ওনার সঙ্গে দেখা হতো, এবং সেই লাস্টের দিকে যখন মায়ের মর্মটা, মায়ের মূল্যটা বুঝতে পেরেছি, তখন যখন ওনার সঙ্গে কথা হতো, আমার কথা হতে হতে না আমার ইচ্ছে করতো না ছাড়তে। এবং মানে যখন ছাড়তাম না মনে হতো আবার 1 সপ্তাহ পরে আসবে। সো সেই মানে কষ্টটা তো মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কারণ একটা মানে খাঁচার মধ্যে বন্ধ, সেইখানে অন্য কেউ নেই যাকে বিশ্বাস করে হয়তো পুরোপুরি সব বলতে পারবে বা নিজের মতো তোমাকে কেউ বুঝবে। কিন্তু আমি জানতাম আমার মা তো আমাকে বোঝে, আমার মা তো আমার জন্য এত কষ্ট করছে, আমার মা তো সবাই ছেড়ে দিয়েছে কিন্তু আমার মা তো আমাকে ছাড়েনি। আমি আমার মাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, কিন্তু আমার মা তো কোনো দিন আমাকে কষ্ট মানে আমার কষ্টর সামনাসামনি আমাকে হতে দেয়নি। তো এই মাটা আমার সঙ্গে আছে বলেই তো মানে আমি এখানেও বেঁচে আছি, মানে ওই জেলে ওই গারদের মধ্যে। সো ওই 1 সপ্তাহের ওয়েটটা খুব লম্বা লাগতো। মাঝে মাঝে মনে হতো, এখন তো জেলে আবার ফোন ফ্যাসিলিটি শুরু হয়েছে, তুমি ফোন করতে পারবে, আগে সেই ফ্যাসিলিটি ছিল না। তো ওই 1 উইক, অ্যান্ড সাপোজ সব থেকে ডেঞ্জারাস যেগুলো হতো, হয়তো 1 উইক একটা বৃহস্পতিবার আসার কথা আর আসেনি। এবার টেনশন যে কিছু হয়নি তো, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো, কোনো কিছু হয়নি তো, অন্য কেউ কিছু করেনি তো আমার মাকে, আর কোনো খবর পাচ্ছি না। এবার আবার ওই নেক্সট আরেকটা সপ্তাহ মানে ওয়েট করা, আর তারপরে মায়ের আসা। আর সেদিন একটু করতাম, মানে একটু বকতাম মাকে, একটু বলতাম যে না তুমি জানাবে না একবার তুমি আসছো না, এই না, মানে টেনশনে বলতাম আর কি। কিন্তু মা ছাড়া আমি ইনকমপ্লিট। মায়ের জন্য আমি রান্না করেছি, তো আমিও খুব ভালো রান্না করি। এবং আমার মা বেস্ট বানায় একটা দই বিরিয়ানি আছে, সেটা বেস্ট বানায়, মানে দই চিকেন বিরিয়ানি। সো সেইটা আমি যখন প্যারোলে এসেছিলাম তখন আমি একবার খেয়েছিলাম, আর ওই টেস্টটা না আমি আজ অব্দি ভুলতে পারিনি। তো মাঝে মাঝে আমি বলি বা তোমার দই বিরিয়ানি। আর আমি রান্না কখন করি মায়ের জন্য, যখন মা অসুস্থ, শরীর খারাপ, তখন আমি বলি তুমি কিছু করতে হবে, অনেক করেছো তুমি, শো আমি রান্না করবো আজকে বলে আমিও বানাতে পারি সব কিছু, ভাত ডাল চিকেন মাটন রান্না করেই মাকে খাওয়ায়। এবার যেই আমি 1 দিন 2 দিন খাওয়াই, তারপরে আর মা আমার মানে শরীর খারাপ হলেও বেচানায় থাকতে পারে না, বলে না 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 আমি দেখতে পাচ্ছি না তুই রান্না করছিস, আমি করবো অমুক তমুক, এগুলো নিয়ে ঝগড়া করে। এবং আমি যখন রান্না করে খাওয়াই, আমি একটা জিনিস দেখি, আমি যখনই রান্না করে খাওয়াই আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো শরীর খারাপ হলেই আমি প্রথম টার্গেট রান্না করে খাওয়াবো। সো সেটা আমি করি মাঝে মাঝে। আমার মা আমার জন্য বেস্ট, এবং আমার মা বেস্ট মা। আর আমি ভাবি না, যদি ভগবানকে তো আমি দেখিনি, কিন্তু ভগবান আছে, পুজো ফুজো করি, মানি, গির্জায় যাই,
কিন্তু যদি হিউম্যান ফর্মে যদি ভগবানকে দেখে থাকি, ওটা আমার মা। কারণ যেই লড়াইটা আমার মা আমার জন্য লড়েছে, সেটা যে কোনো একটা সিঙ্গেল মহিলা, এবং এরম মহিলা যে কলকাতার না, তার জন্য কিন্তু কিন্তু খুব ডিফিকাল্ট। এবং সেই জন্য আমি ভাবি ওই 9 বছরের যে স্ট্রাগল বা যেই সাফারিং আমার হয়েছে, তার 10 গুণ হয়েছে আমার মায়ের। এবং এটা ভেবে না ওই মহিলাটাকে, মানে ওই মহিলা মানে আমার মাকে আমি এত রেসপেক্ট করি এটার জন্য যে আমার কাছে না আমার মায়ের থেকে বেস্ট বা ভালো অন্য কেউ হতেই পারে না। সো আই হ্যাভ দ্য বেস্ট মম।